প্রশ্নটা যদি আমরা ঠিক মতন খেয়াল করি, দেখো এখানে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক 3 নম্বর অঙ্ক যারা করছি তারা ইতিমধ্যে খেয়াল করছো যে যেখানে লেখা ছিল নিচের কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ওখানে ছিল হলো গিয়ে কোন সংখ্যা দ্বারা গুণ করলে, আর এখানে হলে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও একই রকমই, খেয়াল করো। আমরা ক নাম্বার করতে যাচ্ছি 972। 972 যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো। আমরা যদি 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে দেখো লসাগু করতে হবে। সেটা কিভাবে? মৌলিক বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমে দেখতে হবে যে ডান দিকের সংখ্যাটা শূন্য বা কোনো জোড় সংখ্যা কিনা, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ যাবে। যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে, 9কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 4, 4 দোকানে 8, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, তাই না? 1 থাকে। 1 আর 17, 1 আর 17 মানে কি, এখানে এই যে 17, 17-এর ভিতরে কতবার যাচ্ছে 2, 8 বার, মানে 8 দোকানে 16, বিয়োগ হচ্ছে 1, আর এখানে এই যে 2, 6 দোকানে 12। ওকে, তারপর যেহেতু 6 একটা জোড় সংখ্যা, তার মানে কি একেও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা কত লিখতে পারি, 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6, 243। 243কে কত দ্বারা ভাগ দেওয়া যায়? প্রথমে যদি আমরা এইভাবে চিন্তা করি, 2 আর 4 হলো 6, 6 আর 3 হচ্ছে 9, 9কে 3 দ্বারা ভাগ দেওয়া সম্ভব, তাহলে কি এটাও 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যদি করি, 3 8 24, 3 1 3। আবার যদি 3 দ্বারা করি, 3 দোকানে 6, হাতে থাকে 2 আর এদিকে 1, মানে 21, 21-এর ভিতরে যাচ্ছে 7 বার। আবার যদি 3 বার করি, 3 9 27, আবার যদি 3 বার করি, 3 3 9। ওকে, এখন দেখো আমরা এখানে 2টা 2 আছে, মানে 2 গুণ 2 গুণ 3 কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। এখন খেয়াল করো, এখানে এই আর 2 জোড়া, এই আর 3, এই 3 3 জোড়া, এই 3 3 জোড়া, একা থাকলে হচ্ছে গিয়ে 3। তাহলে দেখো 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কত পাচ্ছি, 972 সমান 2 গুণ 2 গুণ 3টা 3-এর গুণফল সমান হচ্ছে 972, যেখানে 3 হচ্ছে জোড়াবিহীন। এই 3 হচ্ছে জোড়াবিহীন। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এখানে 3 জোড়াবিহীন। এখানে 3 হচ্ছে জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে কি হবে, ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো আমরা একটা কাজ করি, 972কে 3 দ্বারা ভাগ করে দেখি কি দাঁড়ায়। 972 ভাগ হচ্ছে 3,
তাহলে প্রথমে আসতেছে 3 3 9, নামলো 7, 3 দোকানে 6, 7-এর থেকে 1 বাদ দিলে 6 বাদ দিলে 1, এখানে থাকছে 2, 3 4 12। 324 কি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, একটু বর্গমূল করতে হবে। 3-এর সবচেয়ে নিকটস্থ বর্গমূল হচ্ছে এখানে 1, অর্থাৎ 1 1 1, এখানে নামলো 2 আর এই হলো 24। এই 1-এর দ্বিগুণ হচ্ছে 2। এখন এখানে যদি আমরা কত বসাতে পারি, এখানে আমরা যদি 8 বসাই তাহলে 8 8 64, 4, 8 দুগুণে 16 আর 6 22, অর্থাৎ এই যে এখানে কত 8। তার মানে কি 324 একটি পূর্ণবর্গ সংখ্যা। আমাদের মানে আমরা একটা ট্রায়াল প্রমাণ করে দেখলাম যে এটা ঠিক আছে। চলো আমরা এখন খ নাম্বার অঙ্কটা করি। খেয়াল করো, খ নাম্বারে কি দেওয়া আছে, 4056। এখানে খ নাম্বার 4056। এই 4056কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এটাকে মৌলিক বিশ্লেষণ করি, এইভাবে লিখি, যদি 4056কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। ইতিপূর্বে আমরা জেনে গেছি যে মৌলিক বিশ্লেষণ বা মৌলিক গুণনীয়কটা কি। অর্থাৎ হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা বা এক ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাহলে খেয়াল করো, আমরা যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে আবার কি আসতে পারে, 5 একটা মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, খেয়াল করো, 456। যেহেতু সবার শেষে 6 আছে, 6 একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা সম্ভব। তাহলে এখানে লিখতে পারি কি, এখানে 4, 2 দুগুণে 4, এখানে 0, আবার 2 দুগুণে 4, হাতে থাকে 1, 1 আর 6 হলো 16, 8 দুগুণে 16। এটাকে কি করতে পারি, 10 দুগুণে 20, 2 1 2 আর 4 দুগুণে 8। ওকে, আবার যদি 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10 আর 0 7। তারপরে আমরা কি করতে পারি, 507কে কত দ্বারা ভাগ করা সম্ভব, 3 দ্বারা সম্ভব। কারণ 5 আর 7 যোগ করলে 12 হয়। কোনো সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তার মানে কি মূল সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা কত যদি 3 দ্বারা করি, দেখো এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 তো না, এটা যেহেতু 5 আছে তাহলে এটা আমরা যাবে হচ্ছে একবার, 3 1 3, হাতে থাকে 2 আর 0, 3 6 কত 18। তাহলে এখানে হচ্ছে 6 আর থাকে 2 আর 7 27, 27 মানে 9 বার। এখন এই 169কে কত দ্বারা ভাগ যাচ্ছে, আমরা জানি 169 একটি পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে যদি আমরা বর্গমূল করি একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে, সেটা হচ্ছে 13 গুণ 13। আমাদের উচিত হবে অ্যাটলিস্ট 15 পর্যন্ত বর্গমূলগুলো মনে রাখা। যেমন 1কে বর্গ করলে আসতেছে 2, 2কে বর্গ করলে আসতেছে 4, 3কে করলে আসতেছে 6, 4কে করলে আসতেছে 16, 5কে করলে আসতেছে 25। এরকম করে আমাদের ধরো 15 পর্যন্ত অ্যাটলিস্ট কি জানা উচিত, তাহলে আমাদেরকে অনেক কিছুই সহজ হবে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, 4056 ইকুয়ালস টু, এখানে 1 2 3, 2 আছে 3টা, 1টা 2টা 3টা, 3 আছে 1টা, আবার 13 আছে হচ্ছে 2টা। তাহলে কি দাঁড়ালো,
খেয়াল করো, আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এখানে দেখো এই 2 আর 2 হচ্ছে, এই দুইটা 2 একটা জোড়া, এই 13 হচ্ছে একটা জোড়া। তো জোড়াবিহীন কি আছে? জোড়াবিহীন হচ্ছে এই 2 আর 3। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 2 গুণ 3 বা 6 জোড়া বিহীন। সুতরাং 4056কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো খুব সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। এখন আমাদের শেষ অঙ্ক যেটা আছে 4-এর, সেটা হচ্ছে গিয়ে 21952কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। আমাদের ক এবং খ ডান, এবার আমরা গ নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। 21952 কে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই। দেখো 21952, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে খেয়াল করো। প্রথমে 2 এর ভিতরে যাচ্ছে একবার, এরপর থাকে 1, 1 এর ভিতরে তো যাবে না, তার মানে 0। খেয়াল করো 10 দোকানে 20, 21 থেকে 20 বাদ দিলে থাকে 1, 1 আর 9 হচ্ছে 19, 19 এর মধ্যে যাচ্ছে কত, 9 দোকানে 18, থাকে 1 আর 5 মানে 15, 7 দোকানে 14, থাকে 1 আর 2 মানে 6 দোকানে 12। আবার যদি 2 দ্বারা করি তাহলে 5 দোকানে 10, 5 দোকানে 10, আর এদিকে 4 দোকানে 8, 8 দোকানে 16, আবার 8 দোকানে 16। আবার যদি 2 দ্বারা করি তাহলে 2 দোকানে 4, 1 আর 4 থাকে মানে 7 দোকানে 14, 4 দোকানে 8, 4 দোকানে 8। আবার 2 দ্বারা করি, 2 একে 2, 3 দোকানে 6, 1 আর 4 হলো 14 মানে 7, আর 2 দোকানে 4। তাহলে এটা কতবার যাচ্ছে, 6 দোকানে 12, 1 আর 7 থাকতেছে মানে 17, 8 দোকানে 16, 1 থাকছে আর 2, 6 দোকানে 12। 2 দ্বারা যদি করি 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 দোকানে 6। এখন এটাকে কত দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা সম্ভব না কারণ শেষে আছে বেজোড় সংখ্যা, 3 দ্বারা সম্ভব না কারণ 4 আর 3 হচ্ছে 7, 7 3 10, 10কে 3 দ্বারা ভাগ যাচ্ছে না। তার মানে কি এটাকে কত দ্বারা যেতে পারে, 5 দ্বারাও যাবে না কারণ শেষে 0 বা 5 নেই, 6 দ্বারা তো যাবে না কারণ 6 একটি জোড় সংখ্যা, দেখি 7 দ্বারা যায় কিনা, 3 4 3, এটা 7 দ্বারা কত, 4 7 28, 28, আর এখানে কত থাকতেছে 8 আছে কত হলে, এখানে 6 আর এদিকে 3, 7 9 63, অর্থাৎ 7 দ্বারাই যাচ্ছে 49, 7 7 49। এখন খেয়াল করো এত বড় সংখ্যাটাকে আমরা এখন কি লিখতে পারি, 21 9 5 2 সমান, আমরা যেটা লিখতে পারি 1 2 3 4 5 6, 6টা 2, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5, 6টা 2, 7 গুণ 7 গুণ 7। খেয়াল করো
এইটা জোড়া, এইটা জোড়া, এইটা জোড়া, এইটা জোড়া, থাকছে শুধুমাত্র 7। এখানে আমরা লিখতে পারি এখানে 7 জোড়া বিহীন। তাহলে সুতরাং 21,952 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমাদের কিন্তু 4 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু একটু বুঝে নিতে হবে যে আসলে কি চাইছে। তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্কটি করি। আজকে আমরা চেষ্টা করব 1.1 শেষ করে দিতে। তাহলে হবে কি, 3টি পর্ব তোমরা যদি ঠিক মতন বারবার দেখো তোমাদের একটা ভালো আইডিয়া হবে। এবং এই যে আমি ভাগগুলো করছি খেয়াল করো, প্রথমে কি করছি, 2 এর মধ্যে নিচ্ছি, 2 একে 2, হাতে থাকে কি, কিছুই থাকে না, এরপর থাকে শুধু 1, 1-এর মধ্যে 2 ভাগ যাচ্ছে না, তার মানে কি নিলাম একটা 0। এরপর 9, খেয়াল করো 1 আর 9 মানে 19, 19 মানে কি, 19কে 2 দ্বারা ভাগ করলে 9 দোকানে 18 হয়, তাহলে কি থাকে 1, 1 আর 5 মানে 15, 15-এর ভিতরে কয়বার যায়, 7 বার, মানে 7 দোকানে 14, আবার থাকে হাতে 1, 1 আর 2 মানে 12, 6 দোকানে 12। এইভাবে তোমরা মুখে মুখে করতে পারবা। তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর পর্যন্ত অঙ্কগুলো যারা ঠিক মতন বুঝতে পারছে তাদের জন্য 5 নম্বর অঙ্কটা হবে খুবই সহজ। খেয়াল করো, যেখানে দেওয়া আছে 4,639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খেয়াল করো, ধরলাম 10 একটা সংখ্যা, এখান থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খেয়াল করো, এইটা একটা জোড়া, এই 10-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, কারণ 9কে যদি আমরা বর্গমূল করি, এই যে 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি হলো 3, তাই না। এখানে যদি আমরা 3 দিই, খেয়াল করো 3 3 9, ভাগশেষ কত থাকতেছে 1, তার মানে কি 10-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি হবে, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ বর্গমূল যদি আমরা ভাগ প্রক্রিয়াতে করি, সেখানে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা যদি আমরা মূল সংখ্যা থেকে বাদ দেই তাহলেই কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তো চলো আমরা এই অঙ্কটা করে দেখি যে কত সংখ্যা বের হয়। 4,639। তো এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়া করতে যাই, প্রথমে ডান দিক থেকে বায়ে একটা জোড়া নিব, এরপরে আর একটা জোড়া নেব। খেয়াল করো 46-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত। খেয়াল করো 46-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, মানে 7 গুণ 7। তো স্বাভাবিকভাবে 6 গুণ 6 যেটা হবে সেটাই হবে সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা, মানে 36। তাহলে এখানে নিতে পারি আমরা 6, তাহলে এখানে লিখতে পারি কত, 36। তো 6-এর থেকে 6 বাদ দিলে 0, 4-এর থেকে 3 বাদ দিলে 1। অঙ্কের নিয়ম কি, যেটা ভাগফল হবে তাকে দ্বিগুণ করতে হবে, মানে কি 12। খেয়াল করো নিয়ম অনুযায়ী 12, আর এখানে কি হবে, এই 3 আর 9 বাকি থাকলো, এটাকে আমরা নিয়ে আসলাম। এখন ঠিক এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দ্বারা যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে কি হবে, গুণফল এই যে সংখ্যাটা আছে 1039 এর সমান হবে বা এর থেকে ছোট হবে। এখন খেয়াল করো আমরা কত নিতে পারি, এই যে 12 তার সাথে যদি আমরা সাপোজ 9 নেই, দেখো তাহলে 9 দ্বারা যদি গুণ করি, 9 9 81 1, 9 দোকানে 18, 18 আর 8 কত, 26-এর 6, 9 1 9, 9 আর 2 11। তার মানে কি 1039-এর থেকে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। আমরা যদি 1039-এর এই যে কত 9-এর জায়গায় যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 8 8 64 4, 8 দোকানে 16, 16 আর 6 কত, 16 আর 6 হচ্ছে 22, 22-এর
2, 8 একে 8, 8 আর 2 10। দেখো এখানে যদি আমরা 8 বসাই, খেয়াল করো এখানে যদি আমরা 8 বসাই তাহলে এখানে আসতেছে 1024। তাহলে এখানে 9 থেকে 4 বাদ দিলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1, আর বাকিগুলো তো সব চলেই গেল, আর ভাগফলে থাকলো 8। খেয়াল করো এখানে অবশিষ্ট থাকছে কত? 15। তাহলে আমরা একটা জিনিস এইভাবে লিখতে পারি যে 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে, তাই তো? সুতরাং প্রদত্ত সংখ্যা হতে 15 বাদ দিলে বা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো মূল বিষয় হচ্ছে কি, আমরা সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। যদি কোনো ভাগশেষ থাকে, দেখো এখানে ভাগশেষ হচ্ছে 15, এর মানে কি এই 4639 থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে কি হবে? এই যে ডাইরেক্ট 68 মিলে যাবে, অর্থাৎ তখন সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো নির্ণয় উত্তর হচ্ছে, সুতরাং উত্তর 15। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। আমাদের হাতে আর একটা অঙ্ক থাকবে, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা হলেই আজকের পর্বটি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা শেষ অঙ্কটি করার চেষ্টা করি। 6 নম্বর অঙ্কটা শুরু করার পূর্বে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হোম অফ ম্যাথ একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ। তোমাদের যদি মনে হয় এই ভিডিওগুলো কোনো কাজে লাগছে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবা, কারণ ঘরে বসেই তারা কিন্তু হাতে কলমে অঙ্ক শেখার একটা সুযোগ পাচ্ছে। এবং তোমাদের কাছে মনে হয় যদি এটা ভালো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অন্যদের সাথেও শেয়ার করবা। এখন আমরা শুরু করতে যাচ্ছি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা করার পূর্বে একটা কথা হচ্ছে, সেটা যে এই অঙ্কটা অবশ্যই আমাদেরকে বুঝে করতে হবে, কারণ এখানে কথার কিছু ব্যাপার স্যাপার রয়েছে। দেখো এখানে একটা জিনিস কি লেখা আছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর মানে কি খেয়াল করো, আমরা ইতিপূর্বে যে অঙ্কটা দেখছি 5 নাম্বার, সেটা ছিল কত সংখ্যা বিয়োগ করলে। সেটা কি তুলনামূলক সহজ ছিল, কারণ আমাদের একটা ভাগশেষ ছিল। সাপোজ এই যে 17 সাথে কত বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা হচ্ছে খেয়াল করো যে 17 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, তার মানে 4, 4 4 16, ভাগ থাকছে বিয়োগ করলে থাকছে 1, তার মানে কি 17 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা যতটা সহজ ছিল, এখন যদি বলে যে 17 সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, খেয়াল করো এখানে এটা গেল হচ্ছে গিয়ে কত বিয়োগ করলে। এখন এটা একটা প্রশ্ন, ধরো আর একটা প্রশ্ন হচ্ছে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 17 সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে আমরা প্রুফ করব যে 17 পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দেখলাম 4 আর 4 16,
এখানে এক অবশিষ্ট থাকে। যেহেতু এক অবশিষ্ট থাকছে, যেহেতু যেহেতু এক অবশিষ্ট আছে, তাই 17 পূর্ণ বর্গ সংখ্যা নয়। এই একটা জিনিস আমাদের প্রমাণ হলো। যেহেতু আমাদের প্রমাণ হলো যে 17 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এখন কত যোগ করতে হবে খেয়াল করো। 17কে আমরা বর্গমূল করতে গিয়ে দেখলাম যে ভাগফল আসছে কত, 4। এই 4-এর সাথে কি করতে হবে, একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। খেয়াল করো, ক্ষুদ্রতম সংখ্যার সবচেয়ে নিকটস্থ ক্ষুদ্রতম সংখ্যা কত, 1। তার মানে কি 4 আর 1 5। এই 5কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসতেছে, 25। এই 25-এর থেকে যদি 17 আমরা বাদ দেই তাহলে কি থাকবে, 8, তাই না? 4-এর সাথে 1 যোগ করলে, এই যে 4 তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আসতেছে 5। এখন খেয়াল করো, এই যে 5 আসলো, 5কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসতেছে, 25। এই 25-এর থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে থাকছে কত, 8। এর মানে কি 17-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পাচ্ছি 25, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কথাই হচ্ছে কি যে কত সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর মানে কি, আবার যদি আমরা এইভাবে চিন্তা করি, ধরো 26-এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 26কে যদি আমরা বর্গমূল করতে যাই তাহলে 26-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে 5 5 এই হলো 25, নামলো কত, 1। এর মানে কি 26 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন 26-এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি করতে হবে, এই যে ফল আসছে 5, এই 5-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে, হলো 6। 6কে যদি বর্গ করি তাহলে আসলো 36। এই 36-এর থেকে যদি 26 আমরা বিয়োগ করি তাহলে আসতেছে 6-এর থেকে 6 বাদ দিলে 0, 3-এর থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ 10। তার মানে কি 26-এর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে আসতেছে 36। 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 36কে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা মানে 6 আসতেছে। আমরা আরও একটা অঙ্ক করি। সাপোজ ধরো আছে হচ্ছে 82। এখন 82-র সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার আগে দেখি 82 পূর্ণবর্গ সংখ্যা কিনা। জোড়া নিলাম, 82-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, যদি আমরা 8 8 ধরতাম, 8 8 64, আর যদি 9 ধরতাম, 9 9 81, তার মানে কি 9 হলো 81। 2-এর থেকে 1 বাদ দিলে 1। খেয়াল করো, 82 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ তার ভাগশেষ থাকছে। ভাগশেষ থাকার অর্থ সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কারণ বর্গমূল করতে গেলে অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা থাকতে হবে, তাহলে সেটা হবে কি, পূর্ণবর্গ সংখ্যা। এখন যেহেতু এখানে 1 ভাগশেষ থাকছে, তার মানে 82 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন খেয়াল করো, 9 যেহেতু ভাগফল আসে তার সাথে কি করতে হবে, একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। সেটা ধরলাম, আমরা যোগ করলাম 1, তাহলে কত আসতেছে, 10। এই 10কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে 100। এই 100 থেকে আমরা যদি 82 বাদ দিই তাহলে থাকতেছে কত, এখানে 18। অর্থাৎ খেয়াল করো, এই 82-র সাথে যদি আমরা এখন 82-র সাথে যদি 18 যোগ করি তাহলে আসতেছে 100। 100 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 100কে বর্গমূল করলে 10 আসতেছে। এই অঙ্ক করার প্রথম ধাপ হচ্ছে গিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর যে ভাগফল থাকবে তার সাথে কি করতে হবে, একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যেমন আমরা 1 যোগ করেছি, 1 যোগ করার পরে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো 9-এর থেকে 9 আর 1 যোগ করলে আসতেছে 10। 10কে যদি বর্গ করি তাহলে আসতেছে 100। এই 100 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে আসতেছে, 100 থেকে 82 বিয়োগ করলে থাকতেছে 18। তার মানে কি 82-র সাথে 18 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার মনে হয় তোমরা বেশ কিছু উদাহরণ দেওয়ার ফলে বুঝতে পারছো। সেম অঙ্কটা বা সেম কাজটাই আমরা এই 5605-এর ক্ষেত্রেও করব।
তাহলে চলো আমরা মূল অঙ্কে ফিরে যাই। দেখো এখানে আছে 5605, এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমরা ভাগ প্রক্রিয়াতে যদি করি 5605, এখন প্রথমে একটা জোড়া নিলাম, পরে আর একটা জোড়া নিলাম। এই প্রথম যে জোড়াটা আছে 56, এই 56 নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 49। তাহলে আমরা লিখতে পারি 7 7 49, কারণ 8 যদি নেই তাহলে 56 থেকে বড় হয়ে যাবে, মানে 64 হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে? 16 থেকে 9 বাদ দিলে আসতেছে 7, তাই তো? হাতে থাকে 1, 4 আর 1 5, 5 থেকে 5 বাদ দিলে 0। এখন নিয়ম অনুযায়ী কী করতে হবে? এই যে ভাগফল তাকে দ্বিগুণ করতে হবে, মানে 7কে দ্বিগুণ করলে আসবে কত? 14। আর এখানে এই যে 0 আর 5 নেমে গেল। এখন এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা দ্বারা আবার এই সংখ্যাকে গুণ করলেই এই যে 705-এর সমান হবে বা ছোট হবে। খেয়াল করো, এই যে 1 আর 4, এখানে যদি আমরা 5 নেই তাহলে কত আসতেছে? 5 দ্বারা যদি গুণ করি 5 5 25, 4 5 20, 20 আর 2 হচ্ছে 22, 5 1 5, 5 আর 2 কত? 7। তার মানে কি বেশি হয়ে যাচ্ছে, 705 আর এখানে আসতেছে 725। তার মানে কি আমাদের আর এক ঘর কম নিতে হবে, মানে এই 14-র পাশে যদি 4 নেই তাহলে কত আসতেছে? খেয়াল করো, 4 4 আর 16 6, 4 4 আর 16 আর 1 17, হাতে 1, 4 1 4 আর 1 5। তার মানে আমরা এখানে কত নেব? আমরা এখানে নেব হচ্ছে 4। তাহলে এখানে লিখলাম কত? 576, আর এখানে নিয়ে নিলাম 4। তাহলে কত আছে এখানে? যেহেতু 5 থেকে 6 বিয়োগ সম্ভব না, তার মানে এটা 15 ধরলাম। 15 থেকে 6 বাদ দিলে কত হবে? এখানে হবে 9, হাতে থাকে কত? হাতে থাকে 1, 7 আর 1 হচ্ছে 8, 10-এর থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, হাতে থাকে 1, অর্থাৎ 129। তো যেহেতু ভাগশেষ আছে, খেয়াল করো, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের সময় 129 ভাগ শেষ থাকছে, কাজেই 5605 পূর্ণ বর্গ সংখ্যা নয়। একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন যদি এরকম থাকতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা বলে দিতাম যে 129 বিয়োগ করলে। কিন্তু যেহেতু এটা যোগ করার কথা বলছে, যোগ করার ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। তো প্রথমে প্রুফ হয়ে গেল এই যে 5605 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন কি করতে হবে? যে 5605 এর সাথে কি করতে হবে? কোনো একটি কি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? পূর্ণ বর্গ হবে। তার মানে কি আমরা 5605-এর সাথে যদি কোনো কিছু যোগ করি, সেই যোগফলটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু কত যোগ করব? খেয়াল করো, এখন যে সংখ্যাটা যোগ করব তখন এর বর্গমূল কত হবে? এখানের দেখো, এখানের আমাদের বর্গমূল করতে গিয়ে আমরা ফল পাইছি হচ্ছে 74, কিন্তু এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটার বর্গমূল হবে কি এটার পরের সংখ্যা, বর্গমূল হবে এবং এর বর্গমূল হবে, খেয়াল করো,
এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে ৭৪-এর পরের সংখ্যাটাই কিন্তু হইতো। তার মানে কি ৭৪ যোগ ১ মানে ৭৫ হবে। এখন খেয়াল করো ৭৫ এর বর্গ কত? ৭৫ এর বর্গ হচ্ছে ৭৫ আর ৭৫ গুণ করলে কত হয়? ৭৫ গুণ ৭৫, তাই তো? সমান কত? সমান হলো ৫৬২৫। এখন খেয়াল করো এই ৫৬২৫-এর থেকে যদি ৫৬০৫ আমরা বিয়োগ করি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ৫৬২৫ বিয়োগ ৫৬০৫। তাহলে কত আসতেছে? এই ৫-এর থেকে ৫ বাদ দিলে ০, ২-এর থেকে ০ বাদ দিলে ২, ৬-এর থেকে ৬ বাদ দিলে ০, ৫-এর থেকে ৫ বাদ দিলে ০, অর্থাৎ ২০। উত্তর হচ্ছে ২০। আমাদের মূল ব্যাপার হচ্ছে গিয়ে ৭৪ এখানে ভাগফল বের হয়েছে, যেহেতু ভাগশেষ থাকছে তার মানে কি ৫৬০৫ পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে একটা সংখ্যা যোগ করতে হবে। যদি আমরা যোগ করতাম তাহলে কিন্তু এইটার ভাগফল কত বের হইতো? ৭৪-এর জায়গায় ৭৫ বের হইতো। এখন ৭৫-এর সাথে যদি ৭৫ গুণ করি, যে মানটা আসতেছে সেই মানের সাথে ৫৬০৫ বিয়োগ করলেই আমাদের ওই সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে ২০ যদি যোগ করি, যে ৫৬০৫-এর সাথে যদি আমরা ২০ যোগ করি তাহলে আসতেছে ৫৬২৫। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ১ নম্বরে আমাদের এখানে কি কাজ করতে হবে? ১ নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে, ভাগ প্রক্রিয়া করতে হবে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। ২ নাম্বার হলো গিয়া ভাগফল এর সাথে ১ যোগ করে কি করতে হবে? বর্গ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে বর্গের ফলের সাথে আসল সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হবে নির্ণয় যোগ সংখ্যা। এই হলো আমাদের মূল অবস্থা। আমরা যদি আরেকটা অঙ্ক করি, সাপোজ একটা বোনাস অঙ্ক করি, তাই না? একটা বোনাস অঙ্ক করি, যে ধরো আমরা জানি যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণবর্গ সংখ্যা বের করা যায় বা বর্গমূল নির্ণয় করা যায়। আমরা ধরলাম ১১২, এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার আগে দেখতে হবে এই যে ১১২ পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে আমরা যদি ভাগ প্রক্রিয়া করতে যাই তাহলে ১ ১-এ ১, এখানে ১ আর ২ নামলো, ১কে দ্বিগুণ করলে কত হবে? ১কে দ্বিগুণ করলে হবে ২। খেয়াল করো এই ১২ এখানে যাই বসাই না কেন তখন কি হয়ে যাবে? এটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে যদি একটা শূন্য দিই, এখানেও যদি একটা শূন্য আনি, তাই না? এখন খেয়াল করো এখানে এখন কি দাঁড়াচ্ছে? এটা আর তো যাবে না, তাই না? এখানে থাকছে কত? ১২। আমাদের ভাগশেষ থাকছে ১২। এখন আমাদেরকে কত যোগ করলে, খেয়াল করো, কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ১১২ আর এখানে ভাগফল আসছে ১০। খেয়াল করো যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে মানে কি ১১২-র পরবর্তী সংখ্যাটাই তো একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই সংখ্যাটা করতে গেলে কত যোগ করতে হবে? সেখানে আমাদের কি করতে হবে? ওই যে ভাগফল, এইখানে যে ভাগফলটা আসছে আর যে সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা কিন্তু এটা থেকে ১ বেশি হবে, অর্থাৎ যোগ ১ মানে কি ১১। ১১কে যদি আমরা স্কোয়ার করি আসতেছে ১২১। এখন ১২১ থেকে যদি আমরা ১২ বিয়োগ করি তাহলে আসতেছে ৯,
অর্থাৎ 112-র সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো মূল বিষয় কি, আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। যখনই দেখব ভাগশেষ আছে তার মানে কি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই ভাগফলের সাথে 1 যোগ করব। দেখো এখানে 10-এর সাথে যেমন 1 যোগ করছি, তারপর এটাকে বর্গ করছি, 11কে বর্গ করার ফলে আসছে 121। এই 121-এর থেকে 112 যখন বিয়োগ করছি তাহলে হচ্ছে 9, অর্থাৎ কি 112-র সাথে 9 যোগ করলে কি হবে, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা অনুশীলনী 1.1 আল্লাহর রহমতে শেষ করে ফেললাম। আমরা খুব শীঘ্রই অনুশীলনী 1.2 শুরু করতে যাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের এই 3টি পর্ব খুব ভালোভাবে প্র্যাকটিস থাকতে হবে। এই অধ্যায়টা যদি তোমরা ঠিক মতন প্র্যাকটিস না করো, পরবর্তীতে অন্য অধ্যায়গুলো তোমাদের জন্য একটু কষ্টকর হবে। তো পরবর্তী অধ্যায়ের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।